হাই বন্ধুরা, আজকে আলোচনা করব আমি কিভাবে প্রিপারেশন নিয়েছি, যার মাধ্যমে 25 বছর বয়সে আমি 3টে চাকরি পেয়েছি এবং তোমরা কীভাবে প্রিপারেশন নেবে যাতে আগামী দিনে তোমরাও তোমাদের স্বপ্নের চাকরিটা পেতে পারো। আমি আমার এই জার্নিটা আগেও ভিডিও করে শেয়ার করেছি, কিন্তু যারা নতুন, যারা কমেন্ট করে জানতে চাইছো তাদের জন্য এই ভিডিওটা, যাতে তোমাদের আগামী দিনে এই জার্নিতে বা পড়াশোনাতে এই ভিডিওটা হেল্পফুল হয়ে দাঁড়ায়। তো চলো শুরু করা যাক। তোমাদের এখন যে সমস্যাগুলো হচ্ছে বা তোমরা যে কোয়ারিজগুলো করছো, যে ধরো আমি অঙ্কের বই একটা কিনেছি, এই বইটা কি ভালো, কিংবা আমি এই বইটা কিনেছি, এই বইটা দিয়ে কি আমার এনটিপিসির পরীক্ষা কভার হবে, কিংবা আমি যে জিকে বইটা পড়ছি এটা কি এনাফ এনটিপিসি পাস করার জন্য। তো তোমাদের এরকম বিভিন্ন ধরনের প্রশ্নগুলো আমি পাচ্ছি। প্রথমে বলে রাখি আমি কীভাবে প্রিপারেশন নিচ্ছি। আমার সময় আমি যখন প্রিপারেশন স্টার্ট করেছিলাম 2018 সালের মে মাসের দিকে, এবং আমি প্রথম চাকরি পেয়েছিলাম 2022 সালের জুলাই মাসে ক্লার্কশিপ, যেটাতে আমার ফাইনাল আমার নাম এসেছিল। অর্থাৎ 2018 থেকে যেটা জার্নি 2022 অবধি। এবং সত্যি বলতে 2018 থেকে যে জার্নি স্টার্ট করলো, আমি কিন্তু প্রিপারেশন অ্যাকচুয়ালি স্টার্ট করেছিলাম 2019 সালে, 19-এর শুরুর দিকে। কারণ 2018 এই মে থেকে ডিসেম্বর অবধি আমার এটা বুঝতেই সময় চলে গেছে যে আমি বই কীভাবে পড়বো, কোন বই পড়বো বা সিলেবাসকে। কারণ প্রথম 5-6 মাস আমাকে তখন গাইড করার মতো কেউ ছিল না, বা আমি নিজেও বুঝতে পারিনি। তো এটা ওটা বই কিনে বা পড়তে পড়তে আমি ঠিক বুঝে উঠতে পারিনি। তো আমি বুঝতে বুঝতে আমার 6 মাস চলে গেছে। তো 2019 থেকে আমি মেনলি পড়াশোনা স্টার্ট করেছিলাম সিরিয়াসভাবে। 2019, 20, 21 এই 3টে বছর আমার জীবনে গুরুত্বপূর্ণ ছিল, এবং এই 3 বছর আমি প্রোডাক্টিভভাবে পড়াশোনা করেছিলাম। এবং আমার সময় আমিও বিভিন্ন ইউটিউব চ্যানেল দেখে, তখন এতটা ইউটিউব ফেমাস ছিল না, ইউটিউব চ্যানেল দেখে বেশ কিছু বই কিনেছিলাম। কিন্তু সত্যি বলতে সেই বইগুলো আমি ঠিকমতো পড়তে পারিনি। কারণ কি, আমি চ্যানেল দেখে বই কিনে ফেলেছি, কিন্তু বই আমি যখন পড়বো তখন আমি বুঝতে পারছিলাম না, বা আমাকে বোঝার মতো কেউ ছিল না। তারপর আমি সাবজেক্ট অনুযায়ী বিভিন্ন ধরনের বই কিনি। আমার এই চ্যানেলে অলরেডি বিভিন্ন ভিডিও আছে কোন সাবজেক্টে আমি কোন বই পড়েছিলাম, এবং বুক লিস্ট বলে একটা আছে, সেখান থেকে দেখে নেবে। তারপর সেই বইগুলো ধরে ধরে আস্তে আস্তে পড়া শুরু করি। বাংলা মিডিয়ামে প্রথমে বইগুলো পড়ি, তারপর বিভিন্ন ধরনের নোটস বানানো শুরু করি বাংলাতে, তারপর আবার বিভিন্ন ধরনের ইংলিশ ভার্সনে বই পড়া শুরু করি। তারপর আবার সেই নোটসগুলো যেগুলো আমি বাংলায় লিখেছিলাম সেগুলোকে আপডেট করে আবার ইংলিশে নোটস আমি লেখা শুরু করি। এইভাবে আমি আস্তে আস্তে নিজেকে ইমপ্রুভ করেছিলাম। তো তোমাদের এই সময় যে সমস্যাগুলো হচ্ছে, ধরো সাপোজ বুকস নিয়ে, যে একটা ধরো ইউটিউব চ্যানেল দেখে তুমি একটা বই কিনলে, এই ইউটিউব চ্যানেল দেখে তুমি একটা অঙ্কের বই কিনলে, তারপর আরেক দুদিন বাদে তুমি একটা বি ইউটিউব চ্যানেলে দেখলে আরেকটা অঙ্কের বই, সেখানে বলা হচ্ছে না এই অঙ্কের বইয়ের থেকে ওই অঙ্কের বইটা আরও ভালো, যেখান থেকে এনটিপিসিতে হুবহু কমন আসছে। তো তোমরা তখন ভাবছো আমি যে এই বইটা কিনলাম তাহলে কি এটাতে আমার কমপ্লিট হবে না, তাহলে আমাকে আরেকটাই বই কিনতে হবে। একইভাবে রিজনিংয়ের বা জিকের একটা বই কিনলে দেখলে একটা চ্যানেলে বলছে এই বইটা, আরেকটা চ্যানেলে বলছে ওই বইটা। তো তুমি বিভিন্ন যখন চ্যানেল ঘুরছো, বিভিন্ন লোকের পরামর্শ নিচ্ছ, তো এত ইনফরমেশন নিয়ে তুমি কনফিউজ হয়ে যাচ্ছ যে তুমি কোন পথে এগোবে বা কোন বই পড়বে, কোনটা ভালো। এই যে এত রিসোর্স তুমি পাচ্ছ, এটাই কিন্তু একটা বাধা হয়ে দাঁড়াচ্ছে তোমার প্রিপারেশনের জায়গায়। আমাদের সময় কিন্তু এত রিসোর্স ছিল না, বা থাকলেও আমরা এত রিসোর্স গ্রহণ করতাম না, যেটা তোমরা অনেকে এখন করে ফেলছো। আমি বলছি না যে তোমরা ইউটিউব ফলো করবে না বা বিভিন্ন চ্যানেল ফলো করবে না, করো, কিন্তু একটা লিমিটেশন রাখো। প্রত্যেককে যদি ফলো করো বা প্রত্যেকে যদি সাজেশন নিয়ে চলো, তাহলে কিন্তু তুমি চলতে পারবে না। তুমি সবার কথা শুনতে পারো, কিন্তু সিদ্ধান্ত কিন্তু তোমাকেই নিতে হবে। আমি হয়তো একটা অঙ্কের বইয়ের কথা বলছি, আরেকটা চ্যানেল আরেকটা অঙ্কের বইয়ের কথা বলছে, আরেকটা চ্যানেল আরেকটা অঙ্কের বইয়ের কথা বলছে। তুমি যদি সব চ্যানেলে শুনে সবগুলো বই কেনো, তাহলে তোমার ঘরে বইয়ের শুধু একটা ঢিপি উঠে যাবে, তুমি বইগুলো পড়তে পারবে না। তুমি যে কোনো একটা অঙ্কের বই কেনো, সেটাকে একবার নয় দুবার রিভিশন দাও, সেটাকে কমপ্লিট করো। আমার সময় যেরকম আমি আর.এস. আগরওয়ালের বইটা কিনেছিলাম, সেটাকে 1-2 বার আমি প্র্যাকটিস করেছিলাম। আমি এত বই পড়িনি, কিন্তু তোমরা অনেকে দেখি অনেক চ্যানেল শুনে বা অনেক কিছু দেখে 1, 2, 3টে বই কিনে ফেলছো, কিন্তু সেই বইগুলো অ্যাকচুয়ালি পড়তে পারছো না। আমি একটা উদাহরণ দিয়ে যদি বলি, বই অনেকটা সাইকেলের মতো। দেখবে তুমি একটা সাইকেল কিনলে, সাইকেলটা কেন কিনলে? একটা জায়গা থেকে আরেকটা গন্তব্যে যাওয়ার জন্য। সাইকেলের যে প্যাডেল আছে, তুমি যদি প্যাডেল মারো তাহলে সাইকেলটা তুমি এগোবে। একইভাবে একটা বই সে সাইকেলের মতো, সেই বইটা তোমার যে সাকসেস বা তোমার যে স্বপ্ন, সেখানে নিয়ে যাওয়ার একটা সেতু বা একটা মাধ্যম। তুমি যদি
যে কোম্পানির সাইকেল কেনো না কেন বা যত দামি সাইকেল কেনো না কেন, সাইকেলের একটা বেসিক রুলস আছে কি, সাইকেলকে প্যাডেল মারতে হবে, প্যাডেল মারলেই তোমার সাইকেলটা এগোবে, নাহলে এগোবে না। হয়তো সাইকেলটা দেখতে সুন্দর হতে পারে, মডেল আলাদা হতে পারে, কিন্তু বেসিক রুল কি, প্রত্যেকটা সাইকেলে প্যাডেল মারতে হবে, তাহলেই এগোবে। একইভাবে এই বইয়েরও একটা বেসিক রুল, বইটা তোমাকে পড়তে হবে, ভালো করে বুঝতে হবে, প্র্যাকটিস করতে হবে, তাহলে তুমি জ্ঞান অর্জন করতে পারবে। তুমি যে রাইটারই বা যে দামি বই বা যে ব্র্যান্ডেরই বই কেনো না কেন, সেটা যদি তোমার ঘরে পড়ে থাকে তাহলে সেটা একটা শুধুমাত্র কাগজ, সেটা কোনো জ্ঞানের ভাণ্ডার হয়ে তোমার কাছে দাঁড়াবে না। তো তোমাদের একটাই কাজ করতে হবে এই মুহূর্তে বইয়ের দিক থেকে, সেটা হচ্ছে তুমি যে কোনো রাইটারের বাংলা বা ইংলিশ ভার্সন তোমার যেটা সুবিধা হয়, তুমি প্রত্যেকটা সাবজেক্টে আলাদা আলাদা বই কেনো। সেটা ফেমাস বই হতে পারে বা ফেমাস নাও হতে পারে, কোনো অসুবিধা নেই। তুমি ইতিহাসের একটা বই, ম্যাথের একটা বই কেনো, কিনে সেটাকে আগে পড়ো। যখন সেই বইটা কমপ্লিট করবে, তোমার জ্ঞান অর্জন হবে, তুমি তখন নিজেই বুঝতে পারবে যে না, এই বইটা আমার কমপ্লিট, সেটাকে আরেকবার রিভিশন দাও। তারপর তোমার যদি মনে হয় যে না, আমার আরও কিছু শেখার বাকি আছে বা আমার আরও কিছু জানার বাকি আছে, তখন তুমি সেই সাবজেক্টের উপরে আরেকটা বই কিনে তখন পড়ো, তখন তুমি নোটস বানাও বা তুমি আরেকটা রিসোর্স থেকে তুমি সেই ইনফরমেশনগুলো কালেক্ট করো। কিন্তু প্রথমেই একটা সাবজেক্টের উপর 3-4টে বই কিনে বই যদি পড়তে না পারো, তাহলে কিন্তু তোমার কোনো কাজে লাগবে না। এই হচ্ছে বইয়ের দিক। দ্বিতীয়ত যেটা বললাম, গাইডেন্সের একটা ব্যাপার থাকে। এমন ব্যাপার নয় যে যে খুব ফেমাস টিচার বা খুব জীবনে সাকসেস পেয়েছে তার কাছ থেকে শুধু গাইডেন্স পেতে হবে। তোমার যার কাছ থেকে তুমি গাইডেন্স পেয়ে তোমার সুবিধা মনে হচ্ছে, বা যে তোমার যার কথা শুনে তোমার মনে হচ্ছে যা এর কথা শুনে বা এর গাইডেন্স পেয়ে আমি হয়তো সঠিক পথে এগোতে পারি, তার গাইডেন্স তুমি নাও। কিন্তু সবার ইনফরমেশন বা সবার সাজেশন নিতে যেও না, তাহলে তুমি কনফিউজড হয়ে যাবে লাইফে। তো বই কেনো, লিমিটেশনের মধ্যে রাখো, এবং গাইডেন্সও একটা লিমিটেশনের মধ্যে রাখো। এবং যেটা মেইন কাজ, সেটা হচ্ছে দিনে পড়াশোনা 7 থেকে 8 ঘন্টা তোমাকে পড়তে হবে। তুমি যদি সারাদিন কীভাবে পড়বে, বিভিন্ন মোটিভেশনাল ভিডিও দেখো, বুকসের ভিডিও দেখো, কে চাকরি করছে, কীভাবে হচ্ছে, এগুলো দেখো, তাহলে হবে না। হ্যাঁ, তুমি এগুলো দেখতে পারো, তিনি একটা নির্দিষ্ট সময় আধা ঘন্টা, 1 ঘন্টা তোমার নিজেকে মোটিভেট রাখার জন্য, ইন্সপায়ার করার জন্য তুমি সেগুলো দেখতে পারো। কিন্তু তোমার মেইন যেটা কাজ, বই কেনা, সেই বইগুলো ধরে ধরে পড়া, সিলেবাস কমপ্লিট করা। তো রেগুলার যে 7-8 ঘন্টা একটা রুটিন, সেই রুটিনের মধ্যে তুমি থাকো। আজকালকার দিনে আরেকটা জিনিস দেখি, অনেককে যে পড়াশোনা করছে সেটারও ব্লগ বানাচ্ছে। আমি আজকে 3 ঘন্টা বই পড়লাম, আমি এই বই থেকে পড়ছি। সত্যি বলতে এরকম যারা ব্লগ বানায় বা এরকম যারা লাইফের মধ্যে চলছে, তাদের পক্ষে সাকসেস পাওয়া আজকালকার দিনে কিন্তু খুবই কঠিন। আমি বলছি না যে যারা ব্লগ বানাচ্ছে বা যারা এই করে সবাই পাবে না, কিন্তু সত্যি কথা বলতে আজকালকার দিনে কম্পিটিশন বেশি। তো তুমি তোমার সময়টাকে যদি সঠিকভাবে কাজে না লাগাও, দেখো, পড়াশোনা করা বা এই যে স্ট্রাগলের মধ্যে যাওয়া, এটা কোনো শো অফের ব্যাপার নয়, এটা তোমার একান্ত একটা বিষয়। সেটা তুমি যত তুমি একান্তে সেই পড়াশোনাটার মধ্যে নিজেকে নিয়োজিত করবে, তত তোমার সাফল্যের প্রতি তুমি তাড়াতাড়ি এগিয়ে যেতে পারবে। আমার মনে হয় এই পড়াশোনাটা যেহেতু একান্তের বিষয়, তুমি যতটা পারবে সেটাকে অন্যকে না দেখে তুমি ঘরের মধ্যে বা বন্ধুবান্ধবের মধ্যে একটা গণ্ডির মধ্যে সেই পড়াশোনাটাকে রাখো এবং তোমার সময়টা সেখানে ইনভেস্ট করো। আরেকটা বিষয়, সেটা হচ্ছে আজকালকার দিনে আমি দেখি যে সিরিয়াস যে স্টুডেন্ট, সে সিরিয়াস স্টুডেন্টের সংখ্যা কিন্তু কম। আমি যখন আরবি ডিউটিতে গিয়েছিলাম, তোমাদের আগেও শেয়ার করেছিলাম, 50% অ্যাবসেন্ট, আর 50% যে প্রেজেন্ট, তাদের মধ্যেও 50% সিলেবাসই জানে না। আমি দুটো স্টুডেন্টকে দেখেছিলাম, কথোপকথন শুনেছিলাম আর কি। একজনকে জিজ্ঞাসা করছে, আচ্ছা ম্যাথে যেন কত নাম্বার। আরেকজন স্টুডেন্ট ছিল যে মাউসটা ঠিকমতো ধরতে পারছে না। আমি তার পাসওয়ার্ড, ডেট অফ বার্থটা ফিল আপ করে দিয়েছিলাম। তো এই ধরনের যারা স্টুডেন্ট, যারা হয়তো পরীক্ষার আগে মক টেস্ট দিয়ে যায়নি, তারা কীভাবে পাস করবে? কিংবা যে পরীক্ষার হলে গিয়ে জানে না, একজনকে জিজ্ঞাসা করছে যে ম্যাথে কত নাম্বার রয়েছে, তুমি ভাবো তারা কীভাবে পাস করবে? তো সিরিয়াস হতে হবে, তোমাকে সিলেবাস জানতে হবে, তোমাকে সেই সিলেবাসগুলো কমপ্লিট করতে হবে। পরীক্ষা দেওয়ার আগে অন্তত 50 থেকে 100 খানা মক টেস্ট দিতে হবে। এই যে চাকরির একটা জার্নি, এটা একদিনে তুমি সেখানে পৌঁছে যেতে পারবে না, তোমাকে সময় দিয়ে 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 সেখানে কিন্তু পৌঁছতে হবে। তো কঠিন অধ্যবসায়, পরিশ্রম, ত্যাগ, সমস্ত কিছু মিলিয়েই কিন্তু সাকসেস। আজকে হয়তো তোমরা দেখছো যে আমি চাকরি পেয়েছি, কিন্তু আমি যখন প্রিপারেশন নিয়েছি তখন কিন্তু তোমরা আমাকে কেউ দেখোনি বা আমি আমার এই জার্নিটা তোমাদের সাথে শেয়ার করিনি। কারণ তখন শেয়ার করার মতো পরিস্থিতি ছিল না, তখন আমার সময় ছিল ইনভেস্ট করার, নিজেকে আরও ইমপ্রুভ করার। আজকে পেয়েছি, আজকে আমার কাছে সময় আছে, আমার কাছে সুযোগ আছে, পরিস্থিতি আছে, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারছি। আমি যদি আজকে সাকসেস না পেতাম, তাহলে তোমাদের কাছে আমি শেয়ার করার কোনো জায়গা আমি খুঁজে পেতাম না। তো এই জন্য বলবো, তোমরা একান্তে সেই পড়াশোনা করো, খুব বেশি রিসোর্সে না গিয়ে যেগুলো রিসোর্স অ্যাভেলেবেল আছে সেগুলোকেই রপ্ত করো, সেগুলোকে বারবার রিভিশন দাও, তাহলেই দেখবে
যে আগামী দিন, সেই আগামী দিনে তুমি কিন্তু চাকরি পাওয়ার একটা নির্দিষ্ট জায়গায় পৌঁছে যাবে। এবার যারা পরীক্ষা দিয়েছে, যাদের পরীক্ষা ভালো হয়েছে তো ভালো, তারা CBT-2 এর জন্য প্রিপারেশন নাও। যাদের ভালো হয়নি বা যাদের আগামীতে আন্ডার গ্র্যাজুয়েট রয়েছে, তারা সেটার জন্য প্রিপারেশন নাও। বা যারা নতুন এখন কলেজ কমপ্লিট করে হয়তো প্রিপারেশন নিচ্ছ, তাদের বলবো আবারও কিন্তু NTPC বের হবে, আবারও পরীক্ষা হবে, তখন কিন্তু তুমি সময় পাবে না। এখন যে সময়টা রয়েছে 1 থেকে 1.5 বছর টাইম পাবে, সেই 1 থেকে 1.5 বছরের সিলেবাসটা কমপ্লিট করো, বই কিনে ভালো মতো প্রিপারেশন নাও, প্র্যাকটিস করতে করতে নিজেকে ইমপ্রুভ করো। বিভিন্ন বই, কোন বই পড়তে হবে, কী কী সিলেবাস, সমস্ত কিছু নিয়ে আমি অনেক ভিডিও দিয়েছি। এমন নয় যে শুধু আমার ভিডিও ফলো করতে হবে, তুমি যে কারো ভিডিও ফলো করতে পারো, যেভাবে ইচ্ছে পড়তে পারো, কিন্তু পড়াশোনা করো সঠিকভাবে। যদি পড়াশোনা করো, কলেজ কমপ্লিট করার পর থেকে যদি বা কলেজে পড়তে পড়তে যদি পড়াশোনা করতে পারো বা প্রিপারেশন নিতে পারো, তাহলে কিন্তু 24 থেকে 25 বছর বয়সে খুব সহজেই তোমরা চাকরি পেয়ে যেতে পারো। আরেকটা জিনিস যেটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এই যখন প্রিপারেশন নেবে, প্রিপারেশন নেওয়াকালীন বিভিন্ন ধরনের নেগেটিভ লোক বা নেগেটিভ থিঙ্কিং তোমাদের কাছে আসবে। নেগেটিভ যখন থিঙ্কিং আসবে, তখন পজিটিভ ভিডিও বা পজিটিভ কিছু দেখে তোমাদের নিজেদের ইন্সপায়ার করতে হবে। আর যখন নেগেটিভ লোক আসবে, তখন তাদের থেকে দূরে থাকতে হবে। যারা তোমাদের বলবে চাকরি হয় না, ঘুষ দিয়ে চাকরি হয়, বা বিভিন্ন ধরনের নেগেটিভ কথাবার্তা বলবে, তো পজিটিভ কথাবার্তা বলার লোক খুবই কম। যে কারণে আমি আমার চ্যানেলটা শুরু করেছিলাম, যে কিছুটা পজিটিভিটি ছড়ানোর জন্য। তো নেগেটিভ যে লোকগুলো আসবে, তাদের থেকে নিজেদের দূরে রাখো, নিজেকে পড়াশোনার মধ্যে নিয়োজিত রাখো। দেখবে খুব শীঘ্রই তোমরা তোমাদের লক্ষ্যে পৌঁছতে পারবে। আমি কোনো জাদুবিদ্যা বা রকেট সায়েন্স নিয়ে এই 25 বছর 3টে চাকরি পাইনি। আমি 3 থেকে 4 বছর কঠিন পরিশ্রম করেছি, অধ্যাবসায়ের মধ্যে ছিলাম, ত্যাগ করেছি, যার কারণে আমি এই জায়গায় পৌঁছতে পেরেছি। আমি যদি পৌঁছতে পারি, তোমরা যারা এখন প্রিপারেশন নিচ্ছ, তারা অবশ্যই পৌঁছতে পারবে। যারা এখন 20-21 বছর বয়স, তাদের তো খুবই ভালো, তারা এখন থেকে প্রিপারেশন নাও, খুব কম বয়সে পেয়ে যাবে। কিংবা যাদের বয়স হয়ে গেছে 26, 27, 28, যাদের কাছে মনে হচ্ছে যে আমি আরেকবার চেষ্টা করে দেখবো, তাদের বলবো তোমরা তোমাদের সময়টাকে কাজে লাগাও। দেখবা আগামীতে যে পরীক্ষাগুলো আছে, সেই পরীক্ষাগুলোতে একটা না একটাতে তোমরা সফল হতে পারবে। তো আশা করি এই ভিডিওটা তোমাদের কাজে লাগবে, আর বোঝাতে পারলাম যে কি কি বিষয়গুলো তোমরা ফলো করবে আর কি কি জায়গা থেকে নিজেকে দূরে রাখবে। তো ভালো করে পড়ো, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে।